জনাব জুবায়ের বাবু, আপনাকে দিয়ে আলাপটা শুরু করতে চাই। জি। আমরা আসলে একটা চমৎকার দৃশ্য দেখলাম এই অর্থে যে আমরা সাধারণত ঈদ, পূজা, পার্বণ বিভিন্ন উপলক্ষ ছাড়া এরকম রাজনৈতিক দলগুলো একসাথে বসে খোলা একটা বাগানের মতো জায়গায় সেখানে খাচ্ছেন, গল্প করছেন, ঘুরে ঘুরে প্রধানমন্ত্রী প্রত্যেকের কুশল বিনিময় করছেন, একটা স্বাভাবিক সৌজন্যতা। কিন্তু অনেকে আসলে এটার মধ্যে অন্য অর্থ খুঁজে বের করার চেষ্টা করছেন। সাংবাদিকের চোখ আপনি একটু বলবেন, শুধুই কি সৌজন্যতা, পুরনো সম্পর্ককে ঝালিয়ে নেওয়া, নাকি স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে এবং বিএনপি 4 মাস পার করে ফেলছে, শরিক দলগুলোর মধ্যে কোনো অসন্তোষ আছে কিনা তাদের মনোভাবটা একটু যাচাই করে নেওয়ার একটা উপলক্ষ হতে পারে? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71-এর সকল দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যেটি বলছেন যে অনেকগুলো কথা বলেছেন যে এটার রিজনটা কী হতে পারে, আমি কিন্তু ওই দিকে যাচ্ছি না। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে নির্বাচনের আগেই যে কমিটমেন্টটি বর্তমানে প্রধানমন্ত্রী যিনি দিয়েছেন, এই কমিটমেন্টের কিন্তু এটি একটা অংশ। আচ্ছা, আপনি যদি দেখেন নির্বাচন আগে কিন্তু, এবং শুধু নির্বাচন আগে নয়, যখন আন্দোলন চলছিল তিনিও কিন্তু এই কথাটি বারবার বলেছেন যে আন্দোলনের যারা শরিক, হ্যাঁ, তাদেরকে নিয়ে তিনি কাজ করতে চান। এবং সেই ধারাবাহিকতার অংশ তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন, তিনি সরকার গঠন করেছেন, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং প্রধানমন্ত্রী হয়ে স্বাভাবিকভাবেই আপনি জানেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা মানে প্রতিটা জায়গায় কিন্তু একটা ভাঙচুর অবস্থা রয়েছে। লুটপাট করে একটা মানে সাংঘাতিক রকম ভাঙচুর একটা দেশ পেয়েছেন উনি, এবং সেই জায়গাতে উনি প্রথম যে কাজটি করেছেন সেটা হচ্ছে যে এই জায়গাটা থেকে উঠিয়ে নিয়ে আসার একটি পরিকল্পনা। পাশাপাশি নির্বাচনী কমিটমেন্ট তো ওনার রয়েছে, যেমন ফ্যামিলি কার্ডের দেওয়ার কথা ছিল উনি সেটি দিয়েছেন, উনি কৃষক কার্ড দেওয়ার কথা ছিল সেটা দিয়েছেন। হেলথের বিষয়ে ওনার একটা সাংঘাতিক বড় ধরনের কমিটমেন্ট ছিল, সেটা কিন্তু উনি শুরু করেছেন। এবং পাশাপাশি উনি যতগুলো কমিটমেন্ট করেছেন আপনি দেখেন সবগুলো কমিটমেন্ট কিন্তু ধারাবাহিকভাবে তিনি একের পর এক কিন্তু কাজগুলো করে যাচ্ছেন, এবং এইটাও কিন্তু সেই কমিটমেন্টেরই একটি অংশ বলে আমি মনে করি। এটাকে আমি আলাদাভাবে দেখছি না। তিনি যেহেতু বলেছেন যে আন্দোলনে এবং বিশেষ করে এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা শরিক থাকবেন, যারা এই আন্দোলনে ওনাকে সহযোগিতা করবেন, তাদেরকে নিয়ে উনি পরবর্তীতে উনি আসলে সরকার পরিচালনা করবেন কিংবা সরকারের সাথে তাদেরকে সম্পৃক্ত করবেন। আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে যে সরকারের সাথে সম্পৃক্ত কিছু মানুষ রয়েছেন যারা কিন্তু এই আন্দোলনেরই ফসল। তো সেই হিসেবে আজকের যেটি আমার কাছে মনে হয়েছে যে 5 মাস পরে এসে তিনি এই জায়গাটিতে মনোযোগ দিলেন, এবং তিনি তার জায়গাটি থেকে কিন্তু যেটি আপনি বলেছেন 34টি রাজনৈতিক দল এসছে বাংলাদেশে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে কিন্তু জনমত শুধু 34টা না, আরও বেশি অনেক রাজনৈতিক দল আছে যারা সবাই একসাথে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে। তো সুতরাং এই জায়গাটি থেকে যদি আপনি দেখেন যে সবারই কিন্তু একটা দায়িত্ব রয়েছে বর্তমান সরকারের প্রতি, একটা দায় আছে সবার। কারণ এই সরকার কিন্তু আমি মনে করি না, অবভিয়াসলি সকল জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, কিন্তু পাশাপাশি সকল জনগণেরও কিন্তু একটা দায় রয়েছে এই সরকারকে সাহায্য করা, সহযোগিতা করা। সেটা রাজনৈতিকভাবে, সেটা অর্থনৈতিকভাবে, সেটা সামাজিকভাবে, সবভাবেই আপনি যেভাবেই দেখেন। আপনি কি এই পয়েন্টে একটু মানে ব্যাখ্যা করবেন, যেখানে শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে শরিক দলগুলো সরকারের মনোভাবটা বোঝার চেষ্টা করছেন নানা ইস্যুতে, জুলাই সনদ থেকে শুরু করে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে শুরু করে বিএনপি কতটা সহনশীল, কতটা তাদের কথা রাখছে, এটাও কিন্তু তারা জহুরের চোখ করে বিচার করার চেষ্টা করছেন। কিন্তু যেটা মাহমুদুর রহমান মান্না বললেন যে সরকারের অংশ হতে চাইছেন কেউ কেউ, ক্ষমতার একটা অংশ হতে চাইছেন কেউ কেউ, বিষয়গুলো কি মনে হয় এগুলো জনগণের কাছে এক ধরনের বার্তা তো পৌঁছাবে যে জনগণের নেতা জনগণের সাথে কাজ করছেন, কিন্তু সেখানে গিয়ে আসলে আমরা সরকারের একটা অংশ হতে চাইছি, কি বলবেন আসলে? না দেখুন, আমি যদি জনগণের জন্য কাজ করতে চাই, আমি বলছি জনগণের জন্য যদি কাজ করতে চাই সেটা সবসময় সরকারের সাথে থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি না একদম। তো আপনি আপনার অবস্থান থেকেই জনগণকে আপনি সহযোগিতা করতে পারেন, জনগণের জন্য কাজ করতে পারেন এবং সরকারকেও সহযোগিতা করতে পারেন। সরকারের রাষ্ট্রযন্ত্রের ভিতরে ঢুকে আপনাকে সবসময় করতে হবে তা না। তবে আপনি যেটি বলেছেন যে যে সরকারের তো আসলে চাপ না, কারণ সরকার, আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জুলাই সনদ নিয়ে যারা এত কথাবার্তা বলে, এই সংস্কারের কথা কিন্তু বিএনপি সবচেয়ে আগে বলেছে। বিএনপি কিন্তু 31 দফা দিয়েছে এবং প্রতিটি দফায় কিন্তু অক্ষরে অক্ষরে বিএনপি পালন করার চেষ্টা করছে। এবং অবভিয়াসলি আপনি 17 বছরের প্রায় 9,000
600 দিনের মানে আপনার কি বলে মানে একটা দেশ, পরিত্যক্ত একটা দেশের মতো অবস্থান। এই দেশটাকে তো আপনি মানে 5 মাসে 6 মাসে তো আপনি এটাকে ঠিক করতে পারবেন না। তা আপনাকে একটা সময় দিতে হবে। তো এই যে সময়টা আপনি দিচ্ছেন, এবং এই সময়টা কিন্তু পাশাপাশি যেটি হচ্ছে যে বিএনপি কিন্তু তার সংস্কারের ক্ষেত্রে কমিটেড। আমি যেটা দেখছি, দেখেন, আমরা কিন্তু কখনো প্রত্যাশা করিনি যে একজন সরকার প্রধানমন্ত্রী আমার সাথে সাধারণ জনগণের মতো গাড়ি দেওয়া চলবে। এই প্রত্যাশা কিন্তু আমাদের অনেক দীর্ঘদিন ছিল, যে আমরা বিদেশে দেখেছি ওখানকার মন্ত্রী মিনিস্টাররা সাধারণ মানুষের মধ্যে হাঁটা চলাফেরা করে। উনি কিন্তু ডে 1 থেকে সেটা দেখিয়ে দিয়েছেন। উনি কিন্তু সরকারি বিশাল প্রাসাদসম বাড়িতে কিন্তু উঠেনি, উনি ওনার নিজের বাড়িতে আছেন। উনি কিন্তু সরকারি বিশাল বড় বহন নিয়ে চলছেন না, উনি ওনার সিম্পল গাড়িটা নিয়ে উনি যাচ্ছেন। সো এই যে কতগুলো সংস্কার, উনি কিন্তু প্রথম সংস্কারটি যেটি করেছেন নিজের ভেতরের সংস্কার। আচ্ছা, আমি যেটি মনে করি এটি দিয়ে কিন্তু সংস্কারের শুরু। সুতরাং সংস্কার নিয়ে যারা বেশি কথা বলে, আমার কাছে অনেক সময় মাসিক দরদ বেশি মানে কথাটা আমার হাতে সংস্কার ইস্যুটা তো আছে। একটা বিষয় একটু আপনার কাছ থেকে আরেকটু স্পষ্ট হই, তারপর আমরা না হয় বিরতিতে যাব। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যে 5 আগস্টের পর, 24-এর 5 আগস্টের পর ফ্যাসিবাদ যখন বিদায় নিল তখন গুপ্ত বাহিনী বেরিয়ে এলো। এখন প্রশ্ন হচ্ছে, গুপ্ত বাহিনী যদি সোচ্চার থাকে তাহলে প্রধানমন্ত্রী যেটা বললেন যে একসাথে পথ চলতে হবে, সেটা তো সাংঘর্ষিক হয়ে যায়। গুপ্ত বাহিনী কারা, তারা কি মানে আমরা চিনি কিনা? যদি চিনে থাকি তাহলে সেটার বিরুদ্ধে তো ব্যবস্থা প্রয়োজন আর কি। আমি একটু গুপ্তর ব্যাপার আমি একটু অন্যভাবে ব্যাখ্যা করি। জি, দেখুন, গুপ্তটা কিন্তু আজকে না, বাংলাদেশে এটা যে নতুন একটা কিছু তা কিন্তু না। 1971 সালের পরে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে 1971 সালের পরে আমরা তো জানি রাজাকার, আল বদর, আল শামস, এই 3টা বাহিনী মিলে প্রায় 42,000-এর মতো বোধহয় লিপিবদ্ধ করা হয়েছিল সংখ্যাটা। কিন্তু তাছাড়াও কিন্তু আপনার ইসলামিক ছাত্র সংঘ নামে একটি সংঘ ছিল, তাদেরও কিন্তু ব্যাপক সংখ্যক কর্মী ছিল সারা বাংলাদেশে বিভিন্ন কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে। এবং আপনি 1971 সালে স্বাধীন হওয়ার পরে কিন্তু এরা উধাও হয়ে গেল, এবং তারা কিন্তু এক ধরনের মানে গুপ্ত, মানে যেটা আমরা বলি, তারা গুপ্ত হয়ে গেল। এবং আপনি তার পরবর্তীতে আপনি দেখবেন 1972 সালে হঠাৎ করে জাসদের উত্থান, এবং জাসদ হঠাৎ করে বিশাল শক্তিশালী একটা ফোর্স হয়ে গেল এত তাড়াতাড়ি, যেখানে শেখ মুজিবুর রহমানের মতো একটা তৎকালীন সময়ে বিশাল নেতা উনি, মানে বাংলাদেশের। এবং এইরকম একটি নেতার বিরুদ্ধে একটি ছোট্ট একটি দল দাঁড়িয়ে গেল, এবং সব জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে ছাত্রলীগ এবং জাসদ মারামারি শুরু হলো, বিভিন্ন কিছু শুরু হলো। আপনি জানেন যে বাংলাদেশের প্রথম রাজনৈতিক হরতালও তখন 72-এর থেকে শুরু হলো। তো এই যে বিষয়গুলো, এই গুপ্ত হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু আজকের না, দীর্ঘদিনের। এবং বর্তমানে যেটি হয়েছে গত 15 বছরে, যে কোনো প্রকাশ্য রাজনীতির পক্ষে আমি সবসময়, যে রাজনীতি আপনি যেই মতই করেন না কেন আপনি প্রকাশ্যে থাকেন, তাতে যেটি হচ্ছে যে গত 17 বছরে যেহেতু ফ্যাসিস্ট সরকার কোনো রাজনৈতিক দলকে তার আদর্শ ভিত্তিক রাজনীতি করতে কোনো স্পেস দেয় নেই, সে কারণে কিন্তু এই গুপ্তের আরও ভয়াবহ একটা আকার ধারণ করেছে। এইটি শুধু যে মাত্র ধরেন আওয়ামী লীগ কিংবা অন্যান্য দলে আছে, এটা বিএনপি তো থাকতে পারে, বিএনপিতে হয়তো প্রচুর পরিমাণ গুপ্ত রয়েছে, আমরা জানি না। তো এখন প্রশ্নটা হচ্ছে, এই গুপ্ত রাজনীতির ফলটা কি? আসলে ফলটা হচ্ছে যে রাজনীতি করতে গেলে যে রাজনৈতিক দল কিংবা কর্মী কিংবা নেতা, তাদের সাথে যে ট্রাস্টটা দরকার, এই ট্রাস্টটা তখন নষ্ট হয়ে যায়। এখন সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু গুপ্ত বাহিনীর ইমপ্যাক্ট আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা গুপ্ত বাহিনীর গুপ্তদেরকে চিনতে পাচ্ছি কিনা? চিনতে পারলাম না, ব্যবস্থা নিতে পারছি। আপনি তো ততক্ষণ পর্যন্ত চেনবেন না গুপ্ত বাহিনীকে, যতক্ষণ পর্যন্ত গুপ্ত বাহিনী, গুপ্ত লোকটি তার নিজের কাজটি করে ওখান থেকে বেরিয়ে না আসে। যেমন আপনি এই 5 আগস্টের পরে যারা আওয়ামী লীগই ছিল তারা কিন্তু বেরিয়ে চলে আসছে, কারণ তাদের কাজ শেষ। সুতরাং তারা এসে কিন্তু প্রকাশ্যে তারা আবার তাদের যার ঘরে ঢুকে গেছে। কিন্তু আপনি যদি দেখেন অন্যান্য দলের ক্ষেত্রে, আমি নিজে যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি তখন কিন্তু এই গুপ্ত কিন্তু আমি ছাত্রফ্রন্টে দেখেছি, আমি এই গুপ্ত কিন্তু ছাত্র ইউনিয়নে দেখেছি, আর ছাত্রদলে তো দেখেছি। তো সুতরাং গুপ্ত সব জায়গায় আছে। প্রশ্নটা হচ্ছে গুপ্ত তার কাজটা কমপ্লিট করতে পারছে কিনা। সে যেই কারণে গুপ্ত আছে একটি দলের ভিতরে, একটি সমাজের ভিতরে, কিংবা একটি মানে আপনার কি বলা যায় রাজনীতির ভিতরে, সে যেই কারণে গেছে, সে কারণটা, সে পারপাসটা সে সার্ভ করতে পারছে কিনা। যদি সার্ভ করতে থাকে তাহলে তো সে থাকবে সেখানে। আপনি একটা চমৎকার কথা বলেছেন যে সংস্কারের শুরুটা
প্রধানমন্ত্রী নিজে থেকে শুরু করেছেন, নিজের ভেতরে সংস্কার থেকে। জি। তো যদি দলের ভিতরে কোনো রাজনৈতিক দলের ভিতরে গুপ্ত বাহিনী থাকে, সেটা তো বিএনপির উচিত নিজের দল থেকে আগে সংস্কার করা, আগে দেখা, অবজারভেশন করা আছে কিনা, তারপর প্রত্যেকটা রাজনৈতিক দলের তো উচিত। অবশ্যই বিএনপির যারা নেতৃত্বে আছেন তারা তো অবশ্যই তাদের মতো করে হয়তো খোঁজ করছেন গুপ্ত কোথায় আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই গুপ্ত আসলে আমরা খুঁজে পাওয়ার কোন প্রক্রিয়া আছে কিনা, মেশিন আছে একদম একদম, এটাই প্রবলেম হচ্ছে। এটা আমাদের হাতে তো সেই মেশিন নেই যে মেশিন বসাই দিলাম সাথে সাথে বেরিয়ে গেলে সাথে গুপ্ত। তো এইটার জন্য এটা আসলে যেটা প্রবলেম বাংলাদেশের রাজনীতিতে, এটা কিন্তু একটা ভয়াবহ, আর বড় রাজনৈতিক দলের জন্য আরো বড় এটা ভয়াবহ প্রবলেম যে আমি যার সাথে যাকে বিশ্বাস করে আমি আমার সমস্ত কথা বলছি সে আসলে গুপ্ত, সে আসলে আমার বিশ্বাস ভঙ্গ করছে প্রতিনিয়ত, কিংবা আমার দলের ভিতরে এমনভাবে মানে বিভিন্ন ভাগে উপভাগে বিভক্ত করছে যে দলের ভিতরে কিন্তু একটা শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তো এই জায়গাগুলো তো অবশ্যই আমাদের জন্য, মানে আমি যে কোনো দলের জন্য এটা ভয়াবহ একটা, আমি মনে করি। একটা লাইন আপনাকে একটু শোনাই, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, এবং খায়রুল কবির খোকন তিনি বলেছেন জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি। এই বক্তব্যটা দেখুন, জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি, কিন্তু যখন 11 দলের ঐক্যটা তৈরি হয় নির্বাচন আগে, তখন বলা হচ্ছিল যে জুলাইয়ের পক্ষের শক্তিগুলো আমরা এক হলাম। বিষয়টা সাংঘর্ষিক কিনা? না, এই যে ব্যাপার হচ্ছে, না একটা জিনিস হচ্ছে কি আমি বলি, জুলাইয়ের পক্ষের শক্তি আমি তো মনে করি যারা বর্তমানে রাজনীতি করছেন তারা প্রায় সবাই জুলাইয়ের পক্ষের শক্তি, জুলাইয়ের বিপক্ষে কেউ নাই। এবং জুলাইটা ছিল একটা মানে অবিসম্ভাব্য একটা ঘটনা, মানে এটা ঘটতেই হবে। বাংলাদেশে এমন একটি সিচুয়েশন তৈরি হয়েছিল যে এই ঘটনাটা ঘটা ছাড়া বাংলাদেশের আসলে টিকে থাকার বা অস্তিত্বের মানে সংকট হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গাটা থেকে যদি আপনি দেখেন আজকের যেই বর্তমানে, যেমন ধরেন প্রথম কথাটা, এই ফেসিবাদের প্রথম আমাদের দফাটা কি ছিল? দফাটা ছিল তো একটাই, সেটা হচ্ছে এই সরকারের পতন, হাসিনার পতন। কিন্তু সেখানে হাসিনার পতন তো হাসিনা নিজে পালিয়ে গেলেন, একদম ঠিক আছে, সেখানে কিন্তু তার রাজনীতি করার আর কোনো স্পেস তিনি রাখলেন না। এবং যেই কারণে যেটা হচ্ছে, এই স্পেসটা নিয়ে কিন্তু শুরু হলো এক ধরনের অন্য ধরনের দ্বন্দ্ব। এবং আমরা পরবর্তীতে যতগুলো কথা শুনেছি সংস্কারের, একমাত্র বিএনপির 31 দফা ছাড়া আমি কিন্তু 5ই আগস্টের আগে অন্য কোন দলের মুখে একটি সংস্কারের কথা শুনিনি। আপনি দেখাইতে পারবেন না একটি দল, আজকে জামাত ইসলামই ধরেন, জামাত ইসলাম আজকে বিরোধী দলে আছেন এবং বিরোধী দলের অত্যন্ত মানে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দল জামাত ইসলাম। জামাতে ইসলামের একটি সংস্কারের বাক্য দেখান 5ই আগস্টের আগে আপনি পাবেন না একদম। তো সুতরাং এই যে বিষয়গুলো, তার মানে হচ্ছে কি সংস্কার বিষয়টা আসলে পরবর্তীতে আসছে, কারণ 5ই আগস্টের পরে আমাদেরকে মনে হলো যে না, বাংলাদেশটা তো আসলে এইভাবে চলতে পারে না, সুতরাং বাংলাদেশে কিছু সংস্কার দরকার। তখন যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, আচ্ছা 5 আগস্ট থেকে জামাত ইসলাম সংস্কারের কথা কিভাবে বলবে, যেখানে তারা নিজেই তো পালিয়ে বাঁচছিল না তখন? না পালিয়ে পালিয়ে জামাত ইসলামের কথাই যদি বলেন, বিএনপির অবস্থা কি খুব ভালো ছিল? না, সেখানে তো আমরা নেতা কর্মীদের বড় বড় নেতা কর্মীদের আমরা সবচেয়ে বেশি গুম হয়েছে কোন দলের? বিএনপির। বাংলাদেশের সবচেয়ে বেশি খুন হয়েছে কোন দলের? বিএনপি, তাই না? বাংলাদেশে নির্যাতিত হয়েছে কোন দলের? বিএনপি। কার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে? বিএনপি। তাহলে আপনি বিএনপির অবস্থান যদি আপনি তুলনা করেন, তাহলে তো সেটা কিছু, মানে এখানে শুধু সদিচ্ছার প্রয়োজন ছিল। আমি একটা বিরতিতে যাই, বিরতি থেকে এসে আলাপটা দীর্ঘ করবো। এবং আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামী দলীয় সংসদ সদস্য সালাউদ্দিন রাবি যুক্ত হয়েছেন। সালাউদ্দিন রাবি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা সময়টা দিচ্ছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার সঙ্গে আমরা আলাপটা শুরু করবো। আজিবাড়ি হেলাল, আপনার একটা মতামত নিতে চাই। আমরা আজকে ইনফ্যাক্ট যেই দিনটা আমরা পার করে এলাম, আমরা রাতের বেলা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক করেছেন 34টি রাজনৈতিক দলের 196 জন প্রতিনিধির সঙ্গে। সেই সমস্ত রাজনৈতিক দল যারা এক যুগেরও বেশি সময় ধরে আসলে রাজপথে ছিল, বিএনপির যুগপৎ আন্দোলনে শরিক ছিল, আজকে তাদের সঙ্গে একটা সৌহার্দ্য বিনিময় হয়েছে। এবং এই জায়গা থেকে যে কটা বিষয় উঠে এসেছে তার ভিতরে একটি ছিল 31 দফা এবং জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করা হবে, এবং একই সঙ্গে একসাথে যে কোনো মূল্যেই পথটা চলতে হবে যদি আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই। এই জায়গাটাতে আপনি কোনো শঙ্কা দেখেন কিনা? কারণ যেই জুলাই সনদের কথা বিএনপি বলছে অক্ষরে অক্ষরে পালন করা হবে, সেটাই কিন্তু আসলে বিরোধী পক্ষ আস্থা পাচ্ছে না, এবং এখনো মাঠের রাজনীতি গরম শুধু জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে। আপনি যদি কোনো বক্তব্য দেন এক্ষেত্রে। জি, আমার বক্তব্য হলো যে জুলাই সনদ হলো আমাদের জুলাই বিপ্লব বা 17 বছরের যে কনক্লুশন জুলাই বিপ্লব, এই 17 বছরের বিপ্লবের একটা প্রোটোপ্লাজম হলো জুলাই সনদ।
এটা বাস্তবায়ন করবার জন্য সমস্ত জাতি গণভোটে অংশ নিয়েছে এবং 71% লোক এই জুলাই সনদকে বাস্তবায়নের কথা বলেছে এবং সংসদেও আমরা সবাই এই জুলাই সনদের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। এখন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করতে হবে তার প্রকৃত আমরা আপনার কিছু আর্টিকেল সাব আর্টিকেলের পরিবর্তনের মাধ্যমে করতে পারি এবং 47-এর পর থেকে 85টি দফা আমরা সেটা প্রেসিডেন্টের আইন, নির্বাহী ক্ষমতা, বিভিন্ন আইন প্রয়োগ করে করতে পারি। এখন এইটা করার জন্য আমরা সংসদে বলেছি একটা সংসদীয় কমিটি করার কথা। আমরা প্রস্তাব দিয়েছি 12 সদস্য বিশিষ্ট একটা কমিটি, যেখানে সমান সংখ্যক সদস্য উভয় দল থেকে থাকবে। সংখ্যা অনুপাতে যে যতই সিট পেয়েছে কিন্তু সমান সংখ্যক থাকবে, 6টা। কিন্তু আমরা দেখলাম আমাদের বিরোধী দল অর্থাৎ জামাতে ইসলাম, যারা আমরা একসাথে আন্দোলন করেছিলাম দীর্ঘ 17 বছর, তারা কোনো এক রহস্যের কারণে এই জুলাই সনদে তারা নাম দিচ্ছে না, ওই কমিটি সনদ বাস্তবায়নের জন্য কমিটিতে নাম দিচ্ছে না। তাদের বক্তব্য আমি দেখলাম যে গণভোটের যে 4টা পয়েন্ট, এই 4টা পয়েন্ট বাস্তবায়ন, গণভোটের সবকটা পয়েন্টই কিন্তু এই জুলাই সনদের 85টি দফার মধ্যে রয়েছে। এখানে তারা তাদের সাথে একটাই ফারাক হচ্ছে যে তারা বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে হবে, কিন্তু এটা তারা ভুলে যাচ্ছে সংবিধান সংস্কার পরিষদে শপথ নিলে আমরা যে এমপি হিসাবে শপথ নিয়েছি আমাদের এই শপথটা বাতিল হয় কিনা, আর সংবিধান সংস্কার পরিষদ মানে কি গণপরিষদ কিনা, তাহলে কি নতুন সংবিধান তৈরি করতে হবে কিনা। এই জন্য আমরা বলছি যদি সংবিধান সংশোধন কে আপনারা সংস্কার মনে করেন তাহলে অবশ্যই সেই সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। এখন জামাত ইসলামে আমাদের বিরোধী দল এটা চিন্তা করছে যে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন আমরা সংসদে করি সবাই মিলে, রাজনৈতিক ছিল ইসলাম ধর্মকে বাস্তবায়ন করা বা সেখান থেকে তারা সরে এসছে, এটাতে একটা আলোচনা। এখন আর তারা ওই যে আপনার শরিয়া আইন চালু করবে না, তারপরে আপনার তাদের লোগো থেকে একামতে দিন সেটা মুছে দিয়েছে, অর্থাৎ ইসলামকে যে রাজনৈতিক কার্ড সেটা সেই মানে রাজনীতি এখন বন্ধ, কাজে লাগছে না। এখন তারা জুলাই সনদকে আপনার বাস্তবায়ন করতে না দিয়ে জুলাই সনদের কথা বলে বলে আপনার রাজনৈতিক অঙ্গনে একটা মাইলেজ দেওয়া, এইটা তাদের এখন রাজনৈতিক, এইটাই আমাদের জনগণের কাছে বক্তব্য যে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যে কমিটি করার কথা বলেছে সেই কমিটিতে আপনার নাম দিন, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন করতে। বুঝতে পারছি এখন আসলে ওই কমিটিতে নাম দেয়া না দেয়াতে গিয়েই আসলে সবকিছু আটকে আছে। একটু জুবাইর বাবু কিছু জানতে চাইবেন আপনি? আমি জাস্ট একটা পয়েন্ট জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে এই যে জুলাই সনদ নিয়ে যেটা বারবার বলা হচ্ছে যে বিএনপি জুলাই সনদ মানতে চাচ্ছে না বা বিএনপি চায় না, তাহলে এটা কি আপনি কি মনে করেন এটা কি ওনাদের রাজনৈতিক কৌশল, না এটা আসলে যেহেতু আপনি বলেছেন যে এখন পর্যন্ত তারা তাদের সদস্য দিচ্ছে না, মানে যে 6 সদস্য দেওয়ার কথা ছিল, 4টি পয়েন্টের বেইজে তারা আসলে জুলাই সনদটা চায়, তাহলে এই যে ওনাদের বারবার একটি কথা ওনারা কিন্তু যেটা হচ্ছে বিভিন্ন জনসমাবেশে বিভিন্ন জায়গায় কিন্তু একটি কথা বলেন যে বিএনপি চায় না, তাহলে ওনাদের এই কথাটার সাথে এটা সাংঘর্ষিক কিনা, নাকি এটা শুধুমাত্র একটা জাস্ট রাজনৈতিক কথা? এটা জামাতের পলিটিক্যাল স্ট্যান্ড, ওরা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছে এটা যে জুলাই সনদ বিএনপি মানতে চাচ্ছে না, কিন্তু দেখেন যে বিএনপি ইজ টু মাচ কর্ডিয়াল টু ইমপ্লিমেন্ট দ্য জুলাই চার্টার। আমরা সবার আগে সাইন করলাম, আমরা ডেপুটি স্পিকার দিতে চাইলাম যেটা জুলাই সনদে লেখা আছে, কিন্তু এখন যে জুলাই সনদ বাস্তবায়ন করবার জন্য এই 85টা পয়েন্ট এটা সংসদের রিচুয়ালস হলো একটা কমিটি করা, সেই কমিটিতে নাম দিবে না। এবং কারণ হলো যে গণভোটের আদেশ, হ্যাঁ গণভোটের আদেশটা কি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি সে বাস্তবায়ন করার জন্য নাম দিন, একটা কমিটি করেন। আমরা যদি এককভাবে বাস্তবায়ন করি সংসদে তাহলে তো আপনাদের প্রশ্ন সবাই মিলে আপনার অর্ডিনেন্স গুলো যখন আমরা আইন আকারে আনি তখন তো আপনি নাম দিয়েছেন, এখন কেন নাম দিবেন না? এটা আওয়ামী লীগ যেভাবে চেতনাকে ফেরি করতো, এখন জুলাই সনদকে ফেরি করার জন্য। আচ্ছা, আমি আপনার বক্তব্য স্পষ্ট এবং বোধ করি মাননীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী এটাও আপনি শুনেছেন। আমি এর বিপরীতে আপনার বক্তব্য তো নেব, তবে তার আগে একটা বিষয় একটু
বিভ্রান্তি বলুন একটু কাটাবেন কিনা, অনেকে এই প্রশ্নটা করছেন যে বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমান যত সহজে আসলে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে নিয়ে এরকম বৈঠক করতে পেরেছে, জামাতের 11 দলীয় ঐক্য এটা পারবে কিনা? কারণ এই প্রশ্নটা এই অর্থে যে এখনই 11 দলীয় ঐক্যের মধ্যে এক ধরনের অসন্তোষ আমরা টের পাচ্ছি। যদি স্পেসিফিক্যালি বলি যে খেলাফত মজলিস মামুনুল হকের নেতৃত্বাধীন তারা 11 দলের অতিমাত্রায় জামাতের যে ভূমিকা তাতে নিয়ে নাখোশ। এটা শোনা যাচ্ছে যে স্থানীয় নির্বাচন নিয়ে একলা চলো নীতিতে জামাতের অবস্থানকেও হেফাজত ভালো মতো নিচ্ছে না, এবং কাউমি ধারা দলগুলোর ওপর হেফাজতের একটা চাপ রয়েছে তারা যেন 11 দল ঐক্য থেকে বেরিয়ে যায়। সবচাইতে বড় কথা যেটা শঙ্কা তৈরি করছে সেটা হচ্ছে জামাতকে কাউমি মাদ্রাসা বিরোধী হিসেবে দেখা হচ্ছে। 11 দলের ঐক্যটা আসলে এখন কেমন আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত আলোচক বৃন্দ এবং 71 টিভির 71 জার্নালের দর্শক বৃন্দ। দেখুন, 11 দলের ঐক্য কেমন আছে এটা যদি একটু দেখতে চান, গত কয়েকদিন যাবৎ ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন বিভাগে 11 দলের উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহাসমাবেশগুলোতে 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে সরাসরি অংশগ্রহণ করেছেন, বক্তব্য দিয়েছেন। মোমেন শাহী যে মহাসমাবেশ হয়েছে সেখানে মামুনুল হক প্রধান অতিথি ছিলেন। রংপুরে যে দলের সমাবেশ হয়েছে সেখানে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ। শনিবারে যে বরিশালে সমাবেশটা হলো, বিভাগীয় সমাবেশে, সেখানে খেলাফত আন্দোলন ছিল, সবাই ছিল, সবাই, ইচ এন্ড এভরি পার্ট অফ 11 দল, 11 দলের সকল পার্টে প্রতিনিধিরা সেখানে ছিল, একজনও মানে কোথাও অনুপস্থিত ছিল না। এই বিভ্রান্তিগুলো সবসময় ছড়ানোর চেষ্টা করা হয় বিভাজন তৈরির জন্য। এই বিভ্রান্তিগুলো কখনো আসলে কার্যকর হয় না। হ্যাঁ, একটা প্রসঙ্গ আপনি যেটা বলেছেন যে হেফাজতের নেতৃত্বে 7 দলকে একসাথে করার চেষ্টা করা হচ্ছে, এইটা তারা ওইখানেই বলেছে যে এটা কোনো রাজনৈতিক জোট নয়, এটা কওমি ধারার যে রাজনৈতিক দলগুলো আছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে সবসময় সিদ্ধান্ত নেয় সে ব্যাপারে হেফাজতের যিনি আমির তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। এবং সেখানে প্রথম আলো মামুনুল হক সাহেবকে সরাসরি প্রশ্ন করেছিলেন তারা আপনারা আলাদা রাজনৈতিক জোট করতে যাচ্ছেন কিনা, জামাতকে বাদ দিতে চাচ্ছেন কিনা, তিনি স্পষ্ট বলেছেন যে এরকম কোনো সিদ্ধান্ত, চিন্তা, আলোচনা কোনোটাই হয়নি। সুতরাং এটা নিয়ে এরকম নতুন ভিন্ন ধরনের কোনো বিষয় আসলে যৌক্তিক আছে বলে আমি মনে করছি। আরেকটা মানে প্রায় সব গণমাধ্যমেই এটা নিয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করেছে, সাংবাদিকরা তাদের সোর্স ব্যবহার করেছে, 11 দলীয় জোটের মধ্যে থেকে নেতারা সেখানে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য নিয়ে প্রতিবেদন হয়েছে। সেখানে বলা হচ্ছে জামাত দক্ষিণ সিটিতে গণ অভ্যুত্থানের আরেক ছাত্র নেতা আবু সাদিক কায়েমকে প্রার্থী করবে, এই সিদ্ধান্ত জামাত এককভাবে নেওয়ার কারণে 11 দলের অন্যান্য শরিক যারা আছেন তাদের কেউ কেউ নাখোশ। হতেই পারে, এটাতে নাখোশ হলে 11 দলের জোটের মধ্যে অসন্তুষ্ট রয়েছে এটা বলার কোনো সুযোগ নাই। কোন ব্যক্তি তার নাখোশের বহিঃপ্রকাশ মিডিয়াতে প্রকাশ করতে পারে, এটাতে 11 দলের অসন্তোষের কোনো বিষয় না। 11 দলের শরিকদের মধ্যে 11 জন প্রার্থী এই সিটি কর্পোরেশনে প্রার্থী হতে পারে, যখন চূড়ান্ত হবে তখন বোঝা যাবে যে আসলে কি অবস্থায় আছে। বুঝতে পারছি। আমার সঙ্গে এই মুহূর্তে সদস্য সচিব টেলিভিশন এডিটর্স কাউন্সিলের জুবাইর বাবু আছেন, তিনি হয়তো আপনার কাছে কিছু জানতে চাইতে পারেন। আমি জাস্ট একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে 11 দলীয় জোটটা তো আপনারা আসলে বেসিক্যালি নির্বাচনী একটা জোট হিসেবে আপনারা আত্মপ্রকাশ করেছিলেন। এখন এই জোটটাকে নির্বাচনী জোট ছাড়াও আপনারা কি রাজনৈতিক জোট করবেন কিনা এটি একটি প্রশ্ন। কারণ এখানে আপনাদের ভিতরে কিন্তু আকীদায় কিন্তু একটা বড় ধরনের পার্থক্য রয়েছে হেফাজতের সাথে, আপনাদের সাথে, এবং সমমনা যে ইসলামিক দলগুলো আছে প্রত্যেকের সাথে কিন্তু, ইভেন চরমুনাই, এবং আমরা চরমুনাইকে কিন্তু একসময় আপনাদেরকে নানান ধরনের কথা বলতে আমরা শুনেছি। তাহলে এখন এই মানে এইরকম এত আকীদা প্রবলেম থাকা সত্ত্বেও আপনারা আসলে রাজনৈতিক জোট আপনারা করবেন কিনা? আকীদা সম্পর্কে আলোচনা করার উপযুক্ত ব্যক্তি আমি মনে করছি না এখানে যারা আছে তারা। আকীদা আমি নিজেও মনে করছি না যে আমি উপযুক্ত। আর আকীদার জায়গা থেকে যে দলগুলো মুসলিম হিসেবে ব্যক্তি পরিচয় দান করে কার মধ্যে এখানে কিন্তু এই আকীদার কথাটা কিন্তু তারাই বলেছেন, মানে যারা এই কথাগুলো বলেছেন, আমি সরি একটু আপনাকে একটু করে দেই, এই আকীদা শব্দটা কিন্তু তারাই বলেছেন যে তাদের সাথে আকীদায় সমস্যা রয়েছে আপনার জামাতে ইসলামের। তো সুতরাং এটা তো তাদের মুখে, যারা আলেম ওলামা যারা বিভিন্ন রাজনৈতিক দলে আছেন আপনাদের ছাড়া, তারাই কিন্তু এই ধরনের কথাগুলো বলেছে।
একটা লাইন ছিল এরকম যে এখানে দেওবন্দের অনুসারী কওমি মাদ্রাসা ভিত্তিক হেফাজত জামাতের অনুসরণ করা মওদুদিবাদদের ঘুয়োর বিরোধী, এরকম একটা কথা। মানে এখানে তো হ্যাঁ, এটা একই। জি আপনাদের অবগতির জন্য বলবো, নিশ্চয়ই আপনারা জানেন যে হেফাজত 11 দলে নাই। হেফাজত কোন রাজনৈতিক দল নয়। আচ্ছা। হেফাজত এই রাজনৈতিক জোট কোন অবস্থায় যাচ্ছে সেখানে ডিসিশন মেকিং কোন আচ্ছা। মানে ইস্যু নয়। সুতরাং হেফাজতকে এখানে টেনে আনার কোনো যৌক্তিকতা নাই। বুঝতে পারছি। সালাউদ্দিন আইয়ুবী বরাবরই স্পষ্ট করে কথা বলেন এবং যে কোনো প্রশ্নের উত্তর উনি স্বতঃস্ফূর্তভাবে দেন, যে কারণে আসলে সেই সুযোগটা দেওয়া। সালাউদ্দিন আইয়ুবী, মাননীয় সংসদ সদস্য, আরেকটা বিষয় আপনি যদি একটু স্পষ্ট করেন, জামাত ইসলামী এখন জুলাইকে ফেরি করছে এবং তারা আসলে সহজ সমাধানটাকে জটিল করছে, যে কারণে আসলে কোনো একটা রহস্যজনক কারণে তারা সংবিধান সংশোধন কমিটিতে তাদের কোনো প্রার্থী দেয় নাই, ঢোকে নাই। যদি আসলে একটু ব্যাখ্যা দিতেন, যেটা কি আমাদের আরেকজন অতিথি আজিজ বাড়ি হেলাল বলছিলেন। জি জি, আমি হেলাল ভাইয়ের আলোচনা দিয়ে শুরু করি। হেলাল ভাই বলছিলেন যে গত 17 বছর এই প্রেক্ষাপট তৈরি হয়েছে জুলাইয়ের, এবং সেই 17 বছরের মানে আনুষ্ঠানিক বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে হলো 2023 সালে 31 দফার মধ্য দিয়ে। জি। 31 দফার প্রথম দফা যেটা, সেটাতে বলা আছে যে সংবিধান সংস্কার কমিশন গঠন হবে। এই ব্যাখ্যা জুবাইর বাবু দিয়েছেন কিছুদিন আগে। They have জি। used the term, এটা হলো সংস্কার। আমি শেষ করি, I হ্যাঁ। have to finish. হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। জি আমি শেষ করি। জি। তো সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, 1 নম্বরে তারা বলেছে। 6 নম্বরে তারা বলেছে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। 11 নম্বরে তারা বলেছে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে। এখন সংবিধানের এই মানে পরিবর্তনের স্বার্থে যে আলোচনাগুলো হচ্ছে, কোথাও বিএনপির যিনি নীতি নির্ধারণী হিসেবে সংসদে কথা বলে থাকেন প্রধানমন্ত্রীর উপরে, স্বরাষ্ট্রমন্ত্রী যাকে সংবিধান সংশোধন কমিটির সভাপতি করা হয়েছে, তিনি একাধিকবার স্পষ্ট করে বলেছেন আমরা সংবিধান সংস্কার চাই না, সংবিধান সংশোধন চাই। আইনমন্ত্রী বলেছেন সংবিধান সংস্কার সম্ভব নয়, সংবিধান সংশোধন করতে হবে। তাহলে আমার প্রশ্ন হলো 31 দফা কিসের ভিত্তিতে প্রণীত হলো? জি। প্রথমেই সংস্কারের কথা কেন বলা হলো? 6 জি। নম্বরে কেন বলা হলো সংস্কারের কথা? জি। 11 নম্বরে কেন বলা হলো সংস্কারের কথা? এখন সেই সংস্কার থেকে তারা কেন সরে আসছে? এই প্রশ্ন উত্তরটা আগে নিয়ে নিই। এই প্রশ্ন উত্তরটা আগে নিয়ে নিই। সালাউদ্দিন আইয়ুবী, সংবিধানে নেই, অবৈধ বলা হচ্ছে। একটু শেষ করি। 1 মিনিট সময় একবার দিতে হবে এটার জন্য। আচ্ছা, 5 মিনিট শেষ করুন, সময় জি। দিয়েছেন প্রশ্ন করার জন্য, 1 মিনিট জন্য উত্তরের জন্য না দেন তাহলে কিভাবে হবে? না না, আপনি প্রশ্নগুলো করেছেন তো ভাবলাম যে সেই প্রশ্ন উত্তরগুলো খুঁজে আসি। ঠিক আছে, বলুন। প্রধানমন্ত্রী ভোট জি। চেয়েছেন, সব মন্ত্রীরা ভোট চেয়েছেন, এমপিরা ভোট চেয়েছেন। এখন বলছেন যে এই গণভোট বৈধ নয়। আগে বলছেন এটাতে ভোট দেন, এখন বলছেন বৈধ নয়। আগে বলছেন সংস্কার করবেন, এখন বলছেন সংস্কার সম্ভব নয়। তাহলে আপনারা জাতির সাথে প্রতারণা করছেন, আপনারা যথাযথ জায়গায় নেই। সুতরাং আপনাদের সাথে জনগণ থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেক অনেক বড় স্টেটমেন্ট। আমি যদি জিবাই হেলাল, বোধ করে আপনি সবটাই শুনেছেন, একটু বলবেন আসলে জনগণের সাথে বিএনপি প্রতারণা করছে এমন একটা অভিযোগ। আনমিউট করে দিতে হবে। সালাউদ্দিন আইয়ুবী আপনার সেই যোদ্ধা গাজী সালাউদ্দিনের মতোই বক্তব্য দিয়ে গেলেন, পলিটিক্যাল ডেমাগগ। এখন আমার বক্তব্য হলো যে সংবিধান সংস্কার কমিশন আর এই বর্তমান যে কনসেনসাস, মানে বিগত যে কনসেনসাস কমিটি যে সংবিধান সংশোধনের কথা বা সংস্কারের কথা বলেছে, দুটা জিনিস এক না। কমিশন আপনার যে কোনো জিনিসে গঠন হতে পারে, সেই কমিশন যদি কোনো আইন করে সেটাও কিন্তু সংসদে আলোচনার মাধ্যমে আমরা বিল আকারে তুলি। কমিশন এটা আলাদা জিনিস। আমাদের অনেকগুলো কমিশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, আপনার কর কমিশন আছে, শিক্ষা কমিশন আছে, পিএসসি আছে, অনেকগুলো কমিশন আছে আমাদের। কমিশন আপনার সংবিধান সংস্কার কমিশন, ইটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমাদের এইখানে যে ঐক্যমত কমিশন, মানে ঐক্যমত যেটা কনসেনসাস কমিটি যেটা বলেছে যে সংবিধান আপনার সংশোধন করতে হবে, তারা বলছে সংস্কার করতে হবে। সংস্কারের মানে কি আপনার আমূল পরিবর্তন, র্যাডিক্যালি চেঞ্জ? সেই ডক্টর ইউনূসের মধ্যে রিসেট বাটনের চাপ, এটাকে আপনি সংস্কার বলছেন? নাকি সংবিধানের বিভিন্ন ধারা উপধারাকে সংশোধন করলে সেটা একটা সংস্কার? একটা মানে আপনার বিদ্যমান যে সংবিধান আছে, এই যে 15th অ্যামেন্ডমেন্টের পরে যে সংবিধান আছে, সেই সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আইন কানুন চেঞ্জ করলে আপনার একটা সংস্কার হলো। এখন তাদের কোন সংস্কার চাচ্ছে? আমরা চাচ্ছি যে
সংবিধান ঐক্যমত কমিশন যে 85টা দফা আমাদের দিয়েছে, সেই দফাগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধানের যে সমস্ত দফা, উপদফা, আর্টিকেল বা সাব আর্টিকেলকে অ্যামেন্ডস করা দরকার, আমরা সেইটাই রাজি আছি। এবং এটাই আমাদের জাতির সামনে কমিটমেন্ট ছিল। এখন আপনি এর মধ্যে নিয়ে আসছেন আরো অন্যান্য ইস্যু, সারাদিন আইবি বললো, যেগুলো আর আপনার এই সংবিধান জুলাই সনদ বাস্তবায়নের সাথে রেলিভেন্ট না। উনি বলছেন যে জাতি নাকি আমাদের সাথে থাকবে না। জাতি যদি আমাদের সাথে নাই থাকতো, তাই তো আমরা এই যে আপনার 216টা সিট পেতাম না। আর আপনাদের হাতে তো মানুষ তাহলে হারিকেন ধরিয়ে দিত না, 75টা সিট ধরিয়ে দিয়েছে আপনাদের, আর বাদ বাকি সব সিট বিএনপি কে দিয়েছে। তো জাতি আমাদের সাথে রয়েছে। এখন এই আমাদের বক্তব্য হলো যে সংবিধান সংস্কার করতে হলে আপনার যে সমস্ত দফা উপদফাকে সংশোধন করা দরকার, সেটা করলেই তো হচ্ছে। আপনি তা না করে বলছেন কি সংস্কার পরিষদ করতে হবে। পরিষদ আর কমিশন কিন্তু এক জিনিস না, এটা কিন্তু সাউদি আরবি বুঝতে হবে। কমিশন একটা ডিফারেন্ট জিনিস, আর পরিষদ হলো আমাদের এই যে সংবিধান সংস্কার করার জন্য ঐক্যমত কমিশন যে প্রেসক্রিপশন দিয়েছে, সেটা বাস্তবায়ন করবার জন্য আপনার সংসদে আপনারা যেমন ওই যে আপনারা অর্ডিন্যান্স গুলো বা আপনার বাস্তবায়ন করবার জন্য আপনারা কমিটিতে নাম দিয়েছিলেন। এটা একেবারে বেসিক জিনিস যে পরিষদ কমিশন এক না, কিন্তু মুশকিল হচ্ছে নানামুখী বিষয়ে এমন মানে বৈরিতা তৈরি হচ্ছে, মতের অমিল তৈরি হচ্ছে, সংস্কার আর সংশোধনে গিয়ে এমন ভাবে আটকে আছে রাজনৈতিক দলগুলো, যেখান থেকে আমরা একসাথে পথ চলা। একটু বলি দেখেন, আপনি একটু বলি দেখেন, এই যে আলোচনাগুলো আনা হচ্ছে, আমি যে মনে করি যে আমি প্রথমে বলেছি যে আমাদের বিরোধী বন্ধুদের যে ধর্মীয় যে কার্ড, এই কার্ডটা যখন অকেজ হয়ে পড়েছে, এখন আওয়ামী লীগের স্টাইলে আপনার যেভাবে মুক্তিযোদ্ধার চেতনাকে ব্যবহার করতো, একইভাবে জুলাই সনদকে বাস্তবায়ন না করে আনসার্টেনিটির মধ্যে রেখে দিয়ে এইটাকে রাজনৈতিক ট্রাম কার্ড ব্যবহার করে রাজনৈতিক মাঠকে গরম রাখতে চায়। তাই ইনশাআল্লাহ আমরা যেহেতু একসাথে আন্দোলন করেছি, আমরা সবাই 17 বছর ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের মধ্যে এখন এই সংস্কার এবং সংশোধন দুটি শব্দ নিয়ে যে শব্দের খেলা, রাজনৈতিক খেলা শুরু হয়েছে, এটা সমাধান ইনশাল্লাহ হবে। কারণ আপনি দেখেছেন যে আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে আমাদের বিরোধী, আমরা যারা একসাথে পথ তুলেছিলাম তাদের সবার সাথে বৈঠক করেছেন। এবং এখানে বলে রাখি, যিনি বৈঠকে ছিলেন তিনি এখন ওই বৈঠকে যিনি ছিলেন তাদের মধ্যে একজন হাসান মামুন, তিনি এখানে আমার সঙ্গে আছেন, তার কাছ থেকে একটু জানবো। হাসান মামুন, আমি আপনার কাছে আসবো, তার আগে সবশেষ যদি জুবাইর আপনি এই ইস্যুতে কাউকে কোনো না, আমি প্রশ্ন করি না, আমি বরং একটু সম্পর্কে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে দেখুন, এই যে পুরো অভ্যুত্থানটা, গণ অভ্যুত্থানটি হয়েছে, সেটা কিন্তু গণ অভ্যুত্থানের পরে কিন্তু যা হয়েছে সবগুলোই কিন্তু এই সংবিধান মেনে হয়েছে। আচ্ছা, অর্থাৎ এই আপনারা যারা মানে তৎকালীন সময়ে যারা আমাদের এই সংস্কার কমিশন থেকে আরম্ভ করে এই যে 85টা যে পয়েন্ট তারা বের করলেন, তারা যা করেছেন প্রতিটা কিন্তু এই সংবিধানের অধীনে কাজটি করেছেন। তা এখন ঘটনা হচ্ছে যে যেটি হেলাল ভাই যেটি বলেছেন, এটা যথার্থ বলেছেন যে আপনি যদি সংস্কারটা করতে চান, তাহলে তো সেটার সাথে সাংঘর্ষিক যে আমাদের সংবিধানের যেসব বিষয়গুলো সাংবিধানিক, মানে সংবিধানের যে সাংঘর্ষিক যেগুলো, তো সেটা তো আগে আপনাকে চেঞ্জ করতে হবে। তারপরে আপনি হচ্ছে 85টা পয়েন্টে যে আপনি সেই জিনিসটাকে ইনক্লুড করবেন। তো সংস্কারের একটা প্রক্রিয়া আছে। আপনি দেখেন 150 দিনের ভিতরে উনি বলেছেন যে বিএনপি কি মানে জনগণ বিএনপিকে পছন্দ করছে না বা এরকম একটি মন্তব্য করেছেন, বিএনপিকে চায় না। তো এত 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 দ্রুত বুঝে গেলেন। তো জনগণ বিএনপিকে চায় কি চায় না, জনগণ যেটি চেয়েছিল বিএনপি সেটি করেছে কি করে নাই, সেটার জন্য কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা যদি তাদেরকে সময় না দিই, এবং একটি নির্দিষ্ট সময়, আপনি জানেন 5 বছরের জন্য আসছে, মানে 4 বছর, অফকোর্স 5 বছরের জন্য সময় আসছে, 5 বছর আমরা দেখবো, 5 বছরের পরে তারপর আমরা জনগণ সিদ্ধান্ত নেব যে ইয়েস বিএনপি এই কাজগুলো করার কথা তারা করে নাই, সুতরাং তাদেরকে আমরা ভোট দেবো। একদম। আমি একটু হাসান আল মামুন আপনার কাছে আসি, এবং আজকে ইনফ্যাক্ট যে দিনটা আমরা ফিরে এলাম, যেহেতু রাত 12টা পার হয়ে গেছে, বৈঠকে আসলে কি ঘটেছিল, কি ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল শরিক দলগুলোকে, এবং আমরা দেখলাম যে সৌহার্দ্যপূর্ণ বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তার মাঝখানে একটা শিরোনামে গণমাধ্যমে দেখলাম যে 5 আগস্টের পর ফ্যাসিবাদ বিলুপ্ত হয়েছে বটে, কিন্তু গুপ্ত বাহিনী বেরিয়ে এসছে। গুপ্ত বাহিনী নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যটা আসলে কি ছিল একটু বলবেন আসলে?
জি, ধন্যবাদ আপনাকে। 2022 সালে আসলে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আমরা প্রায় 34টি রাজনৈতিক দল, বিএনপি যে 31 দফা ছিল, আমাদের গণ অধিকার পরিষদের 21 দফা ছিল, এইগুলো সম্মিলিতভাবে আমরা ঐক্যমতে পৌঁছেছিলাম যে এই 31 দফার আলোকেই বিএনপির সাথে আমরা যুগপৎ আন্দোলনে আছি, এবং বিএনপির একটি কমিটমেন্ট ছিল যে আমরা যদি ক্ষমতায় আসি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে জাতীয় সরকারের রূপরেখা হবে, এবং সেই রূপরেখায় এই অংশীজন যারা আছে, অর্থাৎ আমরা যুগপৎ আন্দোলনের অংশীজন যারা ছিলাম তাদেরকে সেখানে মূল্যায়ন করা হবে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে সবেমাত্র 5 মাস হয়েছে আমরা একটি সরকার এই মুহূর্তে অবস্থান করছি। পাশাপাশি এখন পর্যন্ত প্রশাসনিক যে সেটআপ, এটি কিন্তু এখন পর্যন্ত পুরোপুরিভাবে সম্পূর্ণ হয় নাই। সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী গুপ্ত যে শব্দটি সেটি উনি বলেছেন, যে সেখানে প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কিছু গুপ্ত এবং যারা বর্তমানে গুপ্ত হিসেবে পরিচিত সারা বাংলাদেশের মানুষের কাছে, তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় গুপ্ত হিসেবে আছে, যে কারণে রাষ্ট্রীয় যে অবকাঠামো আছে, রাষ্ট্রের যে গতিশীলতা আছে, রাষ্ট্রের যে কাজ আছে, প্রশাসনিক যে কাজগুলো আছে, এই কাজগুলো ভালোভাবে আসলে স্টার্টিং হচ্ছে। আচ্ছা, এখানে একটু স্পষ্ট করলেন, বর্তমানে রাজনীতিতে যারা গুপ্ত হিসেবে আছে, কারা গুপ্ত হিসেবে আছে? কারণ গুপ্ত শব্দটা বলা হচ্ছে সব রাজনৈতিক দলের মধ্যেই গুপ্ত কেউ না কেউ লুকিয়ে থাকছে। তো আমরা আসলে গুপ্ত হিসেবে কাদেরকে মিন করব? এই কথাটি মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে উনি বলেছিলেন যে কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একজন তৎকালীন উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছিল। তখন সেই উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে এই বিগত অন্তর্বর্তীকালীন সরকারে, এই সরকারে 60 থেকে 70% জামাতে ইসলামের গুপ্ত লোকজন হচ্ছে প্রশাসনের বিভিন্ন জায়গায় সেটআপ দেওয়া হয়েছিল। সেই কথার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের 60% জামাতে ইসলামের লোকজন। এটা কাদের পরিসংখ্যান? 60%? এই শতাংশ কিভাবে? এটা একজন উপদেষ্টার পরিসংখ্যান। এটা একজন উপদেষ্টার পরিসংখ্যান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের একজন হেভিওয়েট উপদেষ্টা ছিলেন। তার নাম বলেন নাই মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু স্পেসিফিক ভাবে উনি বলেছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় জামাতে ইসলামের এই 60% হচ্ছে গুপ্ত হিসেবে ছিল, এবং এরা বর্তমানে হচ্ছে প্রশাসনে এখন পর্যন্ত রয়ে গেছে, যার কারণে প্রশাসনিক যে সিস্টেম, প্রশাসনিক যে কাজগুলো আছে, সেগুলো এখন পর্যন্ত বিএনপি সরকার সেটআপ দিতে পারে নাই। যার কারণে সর্বপ্রথম প্রায়োরিটি হচ্ছে দেশের মানুষ, তারপর হচ্ছে প্রশাসনিক কাঠামো তৈরি করা, তারপর যুগপৎ আন্দোলনের অংশীদার আমরা যারা আছি আমাদেরকে নিয়ে বসে উনি যে যাদেরকে যে জায়গায় মূল্যায়ন করা যায়, উনি আমি একটা কথা বলি, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা। আমরা আমি এই কোটা আন্দোলনের আহ্বায়ক ছিলাম 18 সালে, আমার নেতৃত্বে আন্দোলন হয়েছে 18 সালে, সুতরাং আমার এক্সপেকটেশনের জায়গা আছে বা আরো অনেকেরই আছে, কিন্তু আমি সবচেয়ে বেশি ইমপ্রেসড যে সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী কখনো এই কথাটি বলেন না যে আসলে আমি আপনাদেরকে মূল্যায়ন করতে চাই না বা আপনাদেরকে এই জায়গায় বসাইতে চাই না। উনি একটি কথা বলেছেন যে আপনাদের সাথে বসে আপনাদের পরামর্শ নিয়ে আমরা কে কোথায় কাকে কিভাবে বসিয়ে রাষ্ট্রের জন্য কাজ করা যায়, দেশের মানুষের জন্য কাজ করা যায়, আমরা সেটি আগামী দিনে করব, এবং আমাদের যুগপৎ আন্দোলনের যে সম্পর্ক আমাদের ছিল দীর্ঘদিনের, আমরা সেটি দীর্ঘদিন পর্যন্ত কন্টিনিউ করব। এখানে যুগপৎ আন্দোলনের যারা সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে কিন্তু আসলে আর কোনো বক্তব্য থাকে না। একদম স্পষ্ট করে বলেছেন। আমি নিশ্চয়ই পরবর্তীতে আবারও আসবো। সালাউদ্দিন আইয়ুবী, অনেক কিছু বিষয় জানতে চাওয়ার আছে, তার ভিতরে একটা বিষয় একটু স্পষ্ট করবেন। অনেকেই এটা বলতেন ইন্টার্ম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে জামাতে ইসলামের প্রভাবটা সবচাইতে বেশি ছিল, যে কারণে আসলে যেই নাম প্রকাশ না করে যে উপদেষ্টা কথা বলছিলেন, সেই প্রশাসনের 60% জামাতের কিংবা জামাতের মতাদর্শে যারা আছেন তারা কোনো না কোনোভাবে জড়িত। আপনার মনে হয় কিনা যদি তারা জড়িত থাকে, তাদেরকে আসলে এখন পর্যন্ত আপনি মনে করেন কিনা তারা জড়িত আছে কিনা? গুপ্ত বলতে যা বোঝাচ্ছে সেই জায়গা থেকে জামাতে ইসলামী কখনো কি দেখেছে তাদের মধ্যেই আসলে গুপ্ত আছে কিনা? কারণ যারা গুপ্ত তারা তো সব রাজনীতির মধ্যেই ঘাপটি বেড়ে থাকবে। জি, এই যে বলা হচ্ছে কোন এক উপদেষ্টা, এটা একটা গুপ্ত বক্তব্য, বুঝছেন? জি, এই যে আমি সালাউদ্দিন ভাইকে আমি স্পেসিফিকভাবে, এগুলো একটা গুপ্ত টান, এগুলা হলো মানে আমি সালাউদ্দিন আইয়ুবী ভাই স্পষ্ট করে বলানো হয়। সালাউদ্দিন আইয়ুবী ভাই, হ্যাঁ, I know you
আমি অনেক ভালো করে চিনি আপনাকে, সো বি প্লিজ কিপ সাইলেন্ট। আমি বলছি যে গুপ্ত আসলে ওই সময় কারা ছিল, কোন অবস্থায় ছিল, অন্তর্বর্তী সরকারে কারা ছিল, এটার জন্য দু একটা উদাহরণ দেই, ইউল বি ক্লিয়ার আই থিঙ্ক। ডক্টর খলিলুর রহমান বর্তমান পররাষ্ট্র মন্ত্রী, জি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। জি তিনি উপদেষ্টা থেকে সরাসরি গুপ্ত প্রোডাক্ট হিসেবে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। বর্তমান আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ছিলেন, প্রধান আইন কর্মকর্তা ছিলেন, সেখান জি। থেকে গুপ্ত প্রতিনিধি হিসেবে সরাসরি বর্তমান সরকারের আইনমন্ত্রী হয়েছে। এরকম আপনাকে সুযোগ দিলে তালিকা ধরে একটা একটা করে রাত পার করে দিতে পারবো। তো ওই হিস্ট্রি চিন্তা করতে পারবেন না কতদূর। এই বক্তব্যগুলো একেবারেই আমি বলবো অবান্তর, এই চিন্তাগুলোই অবান্তর। যিনি যোগ্য, তিনি জামাত হতে পারে, তিনি বিএনপি হতে পারে, তিনি তার যোগ্যতার ভিত্তিতে সেই জায়গায় ছিলেন কিনা, দ্যাটস ইজ দ্য কোশ্চেন। আপনি যদি দলীয় বিবেচনা করে তাকে সেখান থেকে বঞ্চিত করেন, আমি মনে করি সবচেয়ে বড় অপরাধ আপনি করছেন। এন্ড নাথিং উইল রিমেইন আনপানিশড। এই চিন্তা যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে, আমরা তো চাচ্ছিলাম সেই সংস্কার, যে কোনো একজন আমলাকে চিন্তা করার ক্ষেত্রে এই ধরনের দলীয় চিন্তা, ট্যাগিং শব্দগুলো আর ব্যবহৃত হবে না, তাদেরকে বিবেচনায় নেওয়া হবে না। এটা স্পষ্ট বার্তা দিচ্ছে প্রধানমন্ত্রী যে এখান থেকে যদি মনে করেন কেউ জামাতের মতাদর্শ হতে পারে, কিন্তু যোগ্যতা থাকলেও তিনি আর থাকছেন না, তিনি এই পদে থাকছেন না, এবং এই ঘটনা ঘটেছে শত শত আমলাকে। যারা আওয়ামী লীগের আমি শেষ করি প্লিজ। হ্যাঁ হাসান মামুন আমি আসবো, আপনি একটু মাথায় রাখুন হাসান মামুন, আমি আসবো আপনার কাছে। আমি কোনো শব্দ করিনি। হাসান মামুন আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো প্লিজ, আমি আপনার কাছে আসবো। আমি একটু শুনে নিই, সালুদ আমি শেষ করে নিই। জি মামুন ভাই ভুলে গেছেন, আলাউদ্দিন ভাই। ওই টক শো নাই, একজন আরেকজনের উপর গায়ে পড়বেন, থামিয়ে দিবেন, টেবিল চাপড়ে দিবেন, ওই টক শো হয় না। সালাউদ্দিন ভাই, এটা আপনার একটু অনুমতি নিচ্ছি, থামেন। আপনার অনুমতি নিচ্ছি। আমি অনুমতি নিয়ে 10 সেকেন্ড বলতে চাই, একটা ওয়ার্ড, আমাকে একটা ওয়ার্ড বলতে দেন। ভিতরে ঢুকে জিজ্ঞেস করেন যে আসবো কিনা। না না, আমি আপনাকে বললাম যে আমি 10 সেকেন্ড সময় নিচ্ছি। সেটা হচ্ছে যে বিএনপি সরকার গঠন করার পর এক নোটিশে বাংলাদেশের ইতিহাসে সচিবালয় থেকে 14 জন সচিবকে সরানো হলো। কেন? এই সচিবরা কারা ছিলেন? একই নোটিশে 14 জন সচিবকে সরানো হয়েছে। এই সচিবরা কারা ছিলেন? আমি শেষ করছি, সেটা হলো আসলে বাংলাদেশের এই সংস্কারটাই দরকার ছিল, যে সচিবকে থাকবে না থাকবে এটা প্রধানমন্ত্রী ঠিক করবে না। প্রধানমন্ত্রীর এই নিজেদের দলীয় মিটিং এ এটা নিয়ে কোনো আলোচনা হইতে পারবে না। এইটাই হবে বাংলাদেশের সংস্কারের প্রধান শর্ত। এখানে ঠিক হয় কোন সচিব কোথায় ট্রান্সফার হবে, কে পদোন্নতি হবে, কে বঞ্চিত হবে, বুঝতে পারছি। আমি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সালাউদ্দিন আমি একটু আমি একটা প্রশ্ন করতে চাই আপনাকে। আমি সালাউদ্দিন সাহেব আপনাকে একটা প্রশ্ন করতে চাই। জি যখন গুপ্ত শব্দটি বলা হয়, হ্যাঁ, এটা কিন্তু গুপ্ত রাজবংশের কথা বলা হচ্ছে না। আমরা স্পেসিফিকলি বুঝতে পারি যে কিছু একটা দলের, অবভিয়াসলি আপনি যে দলটি করেন জামাত ইসলাম, বাংলাদেশের একমাত্র দল জামাত ইসলাম যেটা হচ্ছে গুপ্ত, সেখানে নাই, গুপ্তহীন একটা দল, এটা আমি মানি। এখন ব্যাপার হচ্ছে গুপ্তের কথাটা বললেই আপনারা সবসময় খুব রাগান্বিত হয়ে যান কেন? খুব ক্ষেপে যান, আমি দেখেছি প্রায় সবার সাথে গুপ্ত কথা। আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি কি উত্তর দিতে পারবো না? জি বলেন বলেন। যিনি উপস্থাপক তিনি তো আমাকে জি আমি সেটাই বলছি। গুপ্ত প্রসঙ্গটা, গুপ্ত তো বলা হচ্ছে না সে জামাত, গুপ্ত তো বলা হচ্ছে না সে অন্য কোনো দল, কিংবা সে, আমি তো বলছি না জামাত, আমি তো গুপ্ত বলছি ডক্টর খলিলুর রহমানকে, আমি গুপ্ত বলছি বর্তমান আইনমন্ত্রীকে। আপনি এটা কেন নিচ্ছেন না? আপনি এরকম শুনেও কেন অন্ধ হয়ে আছেন? একটা বিষয় একটু বলি, মানে এটা কি আপনারা ট্যাগিং হিসেবে নেন কিনা? মানে গুপ্ত কিন্তু জামাত ঢোকার চিন্তার মধ্যে আসে না যে যিনি স্বয়ং উপদেষ্টা ছিলেন, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হলেন, এটাকে আপনাকে গুপ্ত কেন মনে হচ্ছে? কেন একজন উপদেষ্টা তার জব চলে গেলে সে কি আরেকটা জব নিতে পারে না? না আপনাকে একটা জিনিস বুঝতে হবে। না আপনি, না
সালাউদ্দিন সাহেব, আপনাকে আমি একটা কথা বলি। আপনি যে উপদেষ্টার কথা বলছেন, হ্যাঁ, তিনি তখন একটা উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু কোনো দলের ছিলেন না, জি। এবং তিনি এখন বিএনপিকে তাকে মূল্যায়ন করেছে তার কাজে। তিনি কোনো এবং দলের ছিলেন না 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 বলে যে আপনি আপনি মনে আপনি করছেন, না না আমার এটাই হলো পয়েন্টটা symptom of বলছি, উনি কিন্তু টেকনোকোটে মন্ত্রী, উনি কিন্তু এমপি হয়ে মন্ত্রী হন নাই। তাইলে আপনি গুপ্ত বলতে পারতেন, আপনি যে টার্মসটি বলছেন, কারণ আপনি যে আমাদের কথাটি বলছেন, সুন্দর ব্যাখ্যা দিলেন। উনি একজন, এত সুন্দর ব্যাখ্যা পৃথিবীতে এই প্রথম আপনার কাছ থেকে পাইলাম। কেন? I am convinced। মানে এখানে কি আমি ব্যাখ্যার কোনো যৌক্তিকতা নেই? এটা কি যৌক্তিক না? ধরেন আপনি একজন ডাক্তার, আমি উদাহরণ দিচ্ছি, না আপনাকে আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি একজন ডাক্তার, আপনি একটি হসপিটালে কাজ করতেন এবং সেখানে আপনার চাকরিটা শেষ হলো, তার পরবর্তীতে আপনি আরটি হাসপাতালে একজন ডাক্তার হিসেবে জয়েন করলেন, সমস্যাটা কোথায় আপনার? ডাক্তার হিসেবে তিনি জয়েন করেননি। না উনি একজন প্রফেশনাল সব চেঞ্জ করে এখন বিএনপি নেতা হিসেবে যুক্ত না হয়েছে। উনি তো বিএনপি নেতা, এই কথা বলে। উনি কিন্তু টেকনোকোটায় কিন্তু উনি মন্ত্রী হয়েছেন, আপনি এটা ভুল বলছেন। উনি কিন্তু এমপি হয়ে মন্ত্রী হননি। এমপি হয়ে যদি মন্ত্রী হতেন আপনি দিবেন না এগুলো, এইসব ভুলভাল ব্যাখ্যা দিবেন না। এগুলো আমরা যারা এইসব, মানে এটা কি ভুল ব্যাখ্যা দিলাম, একটু যদি ব্যাখ্যা করতেন। আমি কি ভুল ব্যাখ্যাটা দিলাম? জায়গা থেকে আমি কোন ভুল ব্যাখ্যা দিলাম? তিনি একজন এক্সপার্ট হিসাবে ওনাকে মনে করেছে বর্তমান সরকার তাকে নেবে না। তিনি মন্ত্রী হয়েছেন বিএনপির, তিনি বিএনপির কেউ না। না আপনি কথাটা, আমি বোধহয় আপনাকে কথাটাই বুঝাইতে পারছি না। বিএনপি হচ্ছে বর্তমানে সরকার, ঠিক আছে, সরকার। কারণ আপনি নিজে বুঝতেছেন না কি বলতেছেন। আমি বুঝেই বলছি কথাটা। উনি একজন এক্সপার্টিস হিসাবে এখানে টেকনোকোটায় উনি মন্ত্রী হয়েছেন, সমস্যাটা কোথায় আপনাদের? আচ্ছা সালাউদ্দিন রাব্বি, হ্যাঁ সালাউদ্দিন রাব্বি, বিষয়টা কি এরকম, মানে আপনি এরকম ধরছেন কিনা যে বিএনপি এবং সরকার এক, এটা কি সম্ভব? মানে সরকারি দল হতে পারে কিন্তু সরকারের বিরুদ্ধে এক না। সরকারের তো অন্য দলেরও মন্ত্রী আছে। ও আছে তো, এখন সেই হিসেবে জুনায়েদ সাকি মন্ত্রী, এখন জুনায়েদ সাহেব কি বিএনপি করে? আপনি যে কথাটি বললেন একটু আগে, আপনি যুক্তিতে আসেন। যারা টেকনিক্যাল মন্ত্রী হয়েছে, তারা বিএনপির কেউ না, এটা বলতে যাচ্ছেন? আমি যেটা বলছি, উনি ওনাকে এক্সপার্টিস হিসাবে, একজন এক্সপার্ট হিসাবে বিএনপি মনে করেছে যে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তাকে ভালো হবে, সেই হিসেবে উনি বিএনপি নিয়েছেন, সরকার নিয়েছেন। পুরস্কার হিসেবে বিএনপি দিয়েছে। এটা মীর শাহ আলম মাননীয় মন্ত্রী, তিনি স্পষ্ট করে বলেছেন যে কেন তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। মীর শাহ আলম বলেছেন যে 12ই ফেব্রুয়ারি যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, সেদিন লন্ডনে গিয়ে এই খলিল সাহেব ট্রফি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছিল। তার প্রতিদান হিসেবে আপনি যদি যে কোনো একজনের নাম এখানে নেন, আমার মনে হয় যে আপনার নামটা উল্টো করা উচিত, কারণ রেটরিক, এরকম রাজনৈতিক রেটরিক অনেক রকম কথা বলে, কিন্তু আপনি কি দায়িত্বশীল কোন বিএনপির নেতৃত্ব, যে বিএনপির মহাসচিব বলেছে, কিংবা বিএনপির চেয়ারপারসন হিসেবে তারেক রহমান বলেছেন, কিংবা প্রধানমন্ত্রী বলেছেন, এটা তো আমার কাছে বুঝতে পারছি। আমি সবশেষ এই ডিবেটের মধ্যে সবশেষ একটা মন্তব্য আজুবারি হেলার আপনার কাছ থেকে আলাপটা শেষ করি। মানে আমরা কি বুঝতে ভুল করছি? টেকনোক্র্যাট মন্ত্রী কি সবসময় সরকারের মানে রাজনীতির সাথে জড়িত থাকতে হবে কিনা সরকারি দলের? মানে তারা তো সরকারের আস্থাভাজন বা যদি এক্সট্রা অর্ডিনারি মেরিটোরিয়াস বা কোনো স্কিল থাকে, তাকে তো টেকনোক্র্যাট মন্ত্রী ক্যাটাগরিতে রাখা যেতে পারে। আমাদের এই অবস্থাটা কেন হচ্ছে, যদি কোনো ব্যাখ্যা দিতে পারেন ছোট করে। জি, টেকনোক্র্যাট মন্ত্রী আসলে আপনার ইন্টেলেকচুয়াল বা এই বিষয়ে পারদর্শী বা কোনো একটা কারণে যিনি এমপি হন না তাদেরকে নেন। এখানে যে আলোচনাটা হচ্ছে যে ডক্টর খলিলুর রহমান এর বিরুদ্ধে কিন্তু বিএনপি সবার আগে প্রতিবাদ করেছিল, আপনার মনে আছে? করেছিল না? আমরা কিন্তু বলেছিলাম যে আমরা করেছিলাম, কারণ আমাদের যে পররাষ্ট্র বৈদেশিক নীতি বিষয়ক যে ইডিওলজি, এটার সাথে খলিলুর রহমান সাহেবের অ্যাডজাস্ট হচ্ছিল না। অতএব তাকে আমরা তার বিরুদ্ধে কথা বলেছিলাম। আমাদের এখন যে পররাষ্ট্র নীতি, অর্থাৎ সবার আগে বাংলাদেশ, এই নীতির সাথে খলিলুর রহমান নীতির একটা অ্যাডজাস্টমেন্ট, দ্যাট মিনস তিনি সেটাকে সমর্থন করছেন। সুতরাং বিদ্যমান বাস্তবতায় খলিলুর রহমান সাহেব আমাদের মন্ত্রী পরিষদে রয়েছেন। এখন এখানে আপনার আইনমন্ত্রী আসাদ সাহেবের কথা বলা হয়েছে, তিনি কিন্তু বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক যখন ছিলেন, তিনি অ্যাটর্নি জেনারেল তখনও ছিলেন। অতএব এখানে লুকিয়ে থাকা বা গুপ্ত সূত্রে কোনো বিষয় না, সবকিছু পরিষ্কার।
এখানে গুপ্ত শব্দটি আনা হয়েছে যে আমরা দেখেছি গত 5ই আগস্টের পরে বিশেষ করে ছাত্র রাজনীতিতে বিভিন্ন ক্যাম্পাসে কিভাবে ছাত্রলীগ থেকে ছাত্র শিবির বের হয়ে আসে, এই যে প্রসেসটা, এইটাকে তখন গুপ্ত বলা হয়েছিল, যে শিবির নিজেও বলতো যে আমরা গত 17 বছর ক্যাম্পাসে থাকতে পারিনি, তাই ছাত্রলীগের নাম ধারণ করে আমরা ছিলাম। যদি আমার হাতে সুযোগ থাকতো, এখন হ্যাঁ যদি আমার হাতে সুযোগ থাকতো, সময় থাকতো, আপনি যে পয়েন্টটা বলেছেন সেই পয়েন্টটা নিয়ে একটু আলাপটা দীর্ঘ করতে, প্রায় 10 থেকে 12,000 শিক্ষার্থীরা তারা এক ভারতের জাতীয় পতাকা নিয়ে নয়াদিল্লিতে তাদের পার্লামেন্ট অভিমুখে যাত্রা শুরু করে এবং সেই অভিযানের নাম তারা দিয়েছিল সংসদ চলো। এই যে ছাত্রছাত্রীরা তারা আসলে কারা? অনেকে হয়তো অবাক হবেন, কারণ 3-4 মাস আগে যে নামটা আমরা শুনছিলাম ককরোচ জনতা পার্টি, সেটা তাদের জায়গা থেকে বাড়তে বাড়তে নিজেদের সমর্থন আদায় করতে করতে এখন জনসমুদ্রে পরিণত হয়েছেন, যার সঙ্গে আসলে সরকারের মন্ত্রী বৈঠক করতে বাধ্য হচ্ছেন। আমরা একটু জানতে চাই আসলে কি চলছে ভারত জুড়ে। এই পর্যায়ে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক ও রাজনৈতিক বিশ্লেষক মেজবাউল আজম সওদাগর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আমার সহকর্মী সত্যজিৎ চক্রবর্তীকে তো দেখতেই পাচ্ছি, কলকাতা থেকে তিনি আছেন। এবং বলে রেখে আপনাদের দুজনকেই, আমার সঙ্গে এই মুহূর্তে আমার পাশে আছেন টেলিভিশন এডিটর্স কাউন্সিলের সদস্য সচিব সিনিয়র সাংবাদিক জুবায়ের বাবু, তিনিও হয়তো আলাপে আপনাদের কাছে কিছু জানতে চাইতে পারেন। সত্যজিৎ, একটু বলবেন আসলে ককরোচ জনতা পার্টি কি ভারতে সত্যিকার অর্থে কোনো আতঙ্ক তৈরি করছে কিনা, মানে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে উঠছে কিনা তারা তাদের দাবিগুলো নিয়ে? আটকানো গেল না তাদের এই সংসদ চল অভিযান, নানা কিছু করার পরও ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কথা আমরা শুনতে পাচ্ছিলাম। কি হচ্ছে সেখানে, কি দেখছেন আপনি? আসলে দেখুন, যেটা বিষয় সেটা হচ্ছে যে তিনটে কিন্তু এই যে ছাত্র যুব আজকে আর কি প্রায় 20,000, যেটা পুলিশ রিপোর্ট বলছে 20,000 প্রত্যেকেই কিন্তু ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায়, তারা সংসদ অভিমুখে যন্ত্রমন্ত্র থেকে যাত্রা শুরু করে। তাদের দাবি তিনটে, একটা হচ্ছে সোনাম মঞ্চকে হাসপাতাল থেকে মুক্তি দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু পদত্যাগ করতে হবে, তৃতীয় হচ্ছে যে যারা নিট পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে তাদের ক্ষতিপূরণ বাবদ 1 কোটি টাকা করে মাথাপিছু দিতে হবে। এই তিনটে মূলত দাবি। দেখুন, এর পিছনে কিছু হঠাৎ করে ককরোচ জনতা পার্টি তারা এরকম একটা দাবি এরকম সময় কেন করলো, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ আজ থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন এবং দেখা যায় যে নরেন্দ্র মোদী সরকারের যে 3য় মেয়াদে আমরা যদি পূর্বের 2টো মেয়াদ দেখি, তাহলে 2 বছর অতিক্রম করার পর এই যে জুলাই মাসে যে বাদল অধিবেশন হয় সেখানে কিন্তু একটা রিসাফল হয়, অর্থাৎ মন্ত্রকের কিন্তু আবার একটু রদবদল হয়। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বা যদি সরিয়ে দেয়, যেহেতু বেশ কিছু পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্র ফাঁস নিয়ে আজকে ফাঁসের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে যদি ধর্মেন্দ্র প্রধানকে যদি কিনা অন্য কোনো মন্ত্রক দেয় এই শিক্ষা মন্ত্রক থেকে সরিয়ে, তাহলে সেই জয়টা হবে এই ককরোচ জনতা পার্টি, অর্থাৎ একটা রাজনৈতিক এবং তাদের এই যে আন্দোলন নরেন্দ্র মোদী সরকার 3য় মেয়াদে আসার মধ্যে আমরা দেখেছি বেশ কিছু আন্দোলন কিন্তু অতীতে হয়েছে, যার ভিতরে সব থেকে বড় আন্দোলন ছিল কৃষক বিল, অর্থাৎ কৃষি বিল নিয়ে আন্দোলন, যখন নরেন্দ্র মোদী 2 সরকার সেই সময়। তো সেই আন্দোলন কিন্তু ভারতবর্ষের সব থেকে বড় আন্দোলন এই মোদী শাসনে। তো সেক্ষেত্রে সেই আন্দোলন হটিয়ে দিয়ে নরেন্দ্র মোদী সরকার টিম কিন্তু গঠন করলো এবং সেক্ষেত্রে অবশ্যই একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয়েছে 3য় মেয়াদে ক্ষমতায় আসার যে নির্বাচন ছিল 2024 সালে লোকসভা নির্বাচনে। তো এই পরিস্থিতিতে দেখা গেল যে সমগ্র ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে যে অংশগ্রহণ হয়েছে এমনটা নয়, এবং প্রত্যেকটা রাজ্যে এর যে প্রভাব পড়েছে এমনটাও নয়, শুধুমাত্র দিল্লিতে 20,000 কিন্তু পড়ুয়া তারা আজকে সেখানে আজকে তারা যাত্রা শুরু করে। আচ্ছা, আমরা একটা ধারণা পেলাম। সত্যি সেক্ষেত্রে গেলে ছোট করে 2টো বিষয় বলবেন, তাহলে আপাতত আলাপটা শেষ করবো আপনার সঙ্গে। প্রথম কথা হচ্ছে, প্রকাশ নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল, সেই বৈঠকের ফলাফলটা কি হলো? ককরোচ জনতা পার্টি কি তারা তাদের আন্দোলন থেকে অভিযান থেকে সরে এলো কিনা, এবং পদত্যাগের কথা বলা হচ্ছে একজন মন্ত্রীর, এবং একই সঙ্গে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টা বলা হচ্ছে, সেই ব্যাপারে কোনো আশাবাদ তারা পেয়েছে কিনা, এবং আপনার মনে হয় কিনা যে অর্থে আসলে বড় ধরনের আন্দোলনে সরকার পতন ঘটে যায় তেমন কোনো পূর্বাভাস ককরোচ জনতা পার্টির মধ্যে পাওয়া যাচ্ছে কিনা, ছোট করে?
দেখুন, আপনার প্রথম প্রশ্নের বিষয় হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বৈঠক হয়েছে এবং জেপি নাড্ডার সাথে কেন্দ্রীয় মন্ত্রী সে জেপি নাড্ডার সাথে যখন এই ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বৈঠক একটা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু ফলপ্রসূ আলোচনা হয়েছে এমনটা কিন্তু ইঙ্গিত মিলেছে। এবং এই বৈঠকের আগে আজকে যেহেতু সংসদ অধিবেশন শুরু হয়েছে বা অধিবেশন, সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এই জেপি নাড্ডার 4 ঘন্টা বৈঠক হয়। তার পরবর্তীতে কিন্তু ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক হয়। এখন যেটা বিষয়, এদের এই ককরোচ জনতা পার্টির যে 3টি মূল দাবি, তার ভিতরে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে জেপি ধর্মেন্দ্র প্রধান, যিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ এবং 1 কোটি টাকা করে যে সমস্ত নিট পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে দিতে হবে মাথা পিছু। তো এই দুটো ক্ষেত্রে কিভাবে আলোচনা হয় এবং কি সিদ্ধান্ত হয়, সেই আলোচনা হয়েছে, কিন্তু সিদ্ধান্ত এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। বিবৃতি কেউই দেয়নি, না সরকার তরফ থেকে না কখনো জনতা পার্টির তরফ থেকে। তবে দিল্লি পুলিশ কিন্তু একটা প্রেস রিলিজ জারি করে তারা জানিয়েছে যে সরকারের সাথে আলোচনা হয়েছে এবং সেক্ষেত্রে তাদের এই যে আন্দোলন সেটা যাতে সরিয়ে দেওয়া হয়, এরপরে মঞ্চ ভাঙা হয় যন্তর মন্তরে। এরপর ককরোচ জনতা পার্টি তারা কেরল হাউসের সামনে বসে বলে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবে। আন্দোলন আপাতত ওঠার কোনো কিন্তু বিষয় নয় যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে। এখন দেখার যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করে কিনা। সরকার পতনের বিষয়টি কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এরকম নজির নেই এবং আমাদের যে সংসদীয় পরিকাঠামো আছে সেই পরিকাঠামো অনুযায়ী বুঝতে পারছি। একদম পরিষ্কার সত্যজিৎ। হ্যাঁ, অনেক ধন্যবাদ সত্যজিৎ। অনেকগুলো তথ্য আপনি জানিয়ে দিলেন। আমি একটু মেজবুল আজম সওদাগর আপনার কাছে আসি। আপনি আমার সহকর্মীর কথা শুনলেন এবং আন্তর্জাতিক অঙ্গনে আপনার যে নজর, সেই নজরটাও স্পষ্ট। আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন করে যাই, তারপর বিরতি থেকে এসে পুরোটা জানার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে, আপনার মনে হয় কি না নেপালে, বাংলাদেশে যেভাবে ছাত্র জনতা জেনজিরা বিক্ষোভ করেছে, যৌক্তিক দাবিতেই করেছে এবং জেনজিদের বা এই শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করলে সরকারের যে পতন ঘটে যেতে পারে, সেটাও তো প্রমাণ হয়েছে জুলাইতে, কিংবা নেপালেও ঘটেছে। ভারত কি সেটা আঁচ করতে পেরে খুব তড়িঘড়ি করে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে সমঝোতার দিকে হাঁটছে কিনা, সেই শিক্ষাটা তারা কাজে লাগাচ্ছে কিনা, ওই অ্যানালিসিস একটু জানার চেষ্টা করবো একটা ছোট্ট বিরতি ফিরে এসে। বাংলাদেশ নেপাল থেকে ভারত শিক্ষা নিয়ে আগেভাগে সমাধানের দিকে হাঁটছে কিনা ককরোচ পার্টির সঙ্গে, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে ভারতের মতো একটি এত বড় একটা রাষ্ট্রে এই ধরনের মুভমেন্ট আমরা অতীত ইতিহাসগুলোতে খুব কম দেখা যায়। হঠাৎ করে স্টুডেন্ট এবং প্রোটেস্টারদের এই ধরনের মুভমেন্ট এবং ডিমান্ড, সেখানে আমরা যেটা লক্ষ্য করছি যে গভর্নমেন্ট একদিকে যেমন যারা প্রোটেস্টার তাদের দাবি নিয়ে একদিকে যেমন নেগোসিয়েশন তাদের কাছে চালা যাচ্ছে, নেগোসিয়েশন, পাশাপাশি আবার মুভমেন্টটাও চলছে, মুভমেন্টটাও তারা কিন্তু স্থগিত করেনি। এবং পুলিশ তাদের উপর যে লাঠিচার্জ করেছে বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে, এটা করার পর পুলিশ আবার এরকম ধরনের অ্যাটেম্প্ট একটা নিচ্ছে, একটা কমিটমেন্ট দিচ্ছে যে আর কোনো ছাত্রদের উপর আর কোনো আক্রমণ চালানো হবে না, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এই গভর্নমেন্টের যে মুভমেন্ট, এই গভর্নমেন্টের মুভমেন্টটা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে গভর্নমেন্ট একটা কনসার্নের মধ্যে রয়েছে যে নেপাল, শ্রীলঙ্কা, বিশেষ করে বাংলাদেশে ঠিক মুভমেন্ট এইভাবেই ডেভেলপ করেছিল। ছাত্রদের বা ইয়াং জেনারেশনের একটা ইন্টারেস্ট থেকে এই ধরনের স্ফুলিঙ্গ হয়েছিল। গভর্নমেন্ট যে সেই দিকটাতে খুব তীক্ষ্ণভাবে নজরে রেখেছে এবং সেই জিনিসটা নিয়ে যে কনসার্ন, এটা কিন্তু পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। কারণ গভর্নমেন্টের মুভমেন্টটা কন্ট্রোল করার জন্য যে গভর্নমেন্টের যে সতর্ক পদক্ষেপ, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব স্পষ্ট কথা। জুবাইর বাবু, একটা বিষয় আপনার কাছে, হ্যাঁ, আচ্ছা, আপনি জানতে চান? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রায় আমরা দেখি যে পাকিস্তান, আপনি জানেন যে বর্তমানে পাকিস্তানে বেলুচিস্তানে কিন্তু একটি উত্তাল অবস্থা রয়েছে এবং যখনই পাকিস্তানে কোনো একটা উত্তাল অবস্থা তৈরি হয়, পাশাপাশি দেখা যাচ্ছে ভারতে একটু উত্তাল অবস্থা তৈরি হয় কোনো না কোনোভাবে, রাজনৈতিকভাবে বা বিভিন্নভাবে। মানে এই বিষয়গুলো, এই বর্তমানে যে এই যে মানে ককরোচ জনতা পার্টি যেটাকে আমরা বলছি, এই দুটোর ভিতরে কোনো আসলে সংযোগ আছে কিনা, কোনো অন্য কোনোভাবে, এটা কি মনে হয় আপনার কাছে? জি, আমাকে বলছেন? জি জি জি। জি জি জি, আচ্ছা।
আচ্ছা, এইটা এটা আমরা যারা অ্যানালিস্ট বাইরে থেকে দেখে আমরা যারা মন্তব্য করছি, তাদের কাছে এরকম সুস্পষ্ট কোনো আমরা বিভিন্নভাবে এটার রিলেশন হয়তো ব্যাখ্যা করতে পারে কেউ। কিন্তু এখন পর্যন্ত এটা সুস্পষ্ট কোনো প্রমাণ এরকম কোনো কিছু কিন্তু লক্ষ্য করা যায়নি। তবে গভর্নমেন্ট যে বিষয়টাকে এই পয়েন্টটাকে যে সামনে নেবে এবং গভর্নমেন্টের জন্য যে এটা একটা কনসার্নের বিষয় যে কোনো আসলে সংযোগ রয়েছে কিনা, সেটি গভর্নমেন্ট খুব গুরুত্ব সহকারে যে বিবেচনা করবে, সেটুকু আমরা কিন্তু বলতে পারি। কিন্তু এখন পর্যন্ত আমরা এরকম কোনো সরাসরি কোনো এর তথ্য প্রমাণ আমাদের হাতে কিন্তু নেই। আচ্ছা, সত্যজিৎ, সেক্ষেত্রে আপনি কি একটু বলতে পারেন শিক্ষামন্ত্রী পদত্যাগ আর আত্মহত্যা যারা করেছে তাদের ক্ষতিপূরণ হিসেবে 1 কোটি টাকা দেয়া, এই দুটো বিষয় যদি একমত না হয় তাহলে মানে পরিস্থিতি কি হতে পারে? আর যদি আসলে আন্তরিকতা থাকে সরকারের, কেন্দ্রীয় সরকারের, তাহলে এই সংসদ এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেয়া, শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ, এটাই বা কেন হবে? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে আন্দোলন, সেই আন্দোলন করতে গেলে প্রথমত কিন্তু একটা পুলিশকে জানাতে হয়, অনুমতি নিতে হয়, তারপরে আন্দোলনে বসতে হয়। এর দেখা গেল যে আন্দোলন যেহেতু এটা ভিভিআইপি জোন এবং হাই সিকিউরিটি জোন, তো স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ যেটা পূর্বতন 144 ধারা এবং বর্তমানে 163, তো সেই 163 ধারা জারি করে, তার যার অর্থ হচ্ছে 4 জনের বেশি কোনো জমায়েত হবে না। সেক্ষেত্রে এত জমায়েত এবং দিল্লি পুলিশের থেকে কোনো রকম কোনো অনুমতি পায়নি, এবং যেভাবে সংসদের দিকে, সংসদ অভিমুখে যাত্রা শুরু করেছিল, তাতে করে পুলিশ কিন্তু বেধড়ক লাঠিচার্জ করে এবং বেশ কিছু ভিডিও কিন্তু ভারতবর্ষের সমাজ মাধ্যমে বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে যে মারো, যত খুশি পারো মারো। পুলিশের মানে লাগাতার লাঠিচার্জের সামনে দাঁড়িয়ে যুবকরা, যেটা আমরা ঢাকায় দেখেছিলাম, যে বুক পেতে গুলি করে দিচ্ছে, মানে গুলি করো বলছে ইশারা করে, ঠিক সেই ছবি কিন্তু দিল্লিতে দেখা গেছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 দেখা গেল যে এত লাঠিচার্জের পরও দেখা গেল খণ্ডযুদ্ধ, এবং সেই খণ্ডযুদ্ধে দিল্লি পুলিশের পদাধিকারী সহ পুলিশ কর্মী সব মিলিয়ে কিন্তু 50 জন কম বেশি আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে আমরা যদি দেখি যে যারা বিক্ষোভকারী, তাদের মধ্যেও 70 জন কিন্তু আহত হয়েছে। এরপর ইতিমধ্যে প্রায় 100 জনকে আটক করা হয়েছে এবং ভিডিও ফুটেজ থেকে আরো শনাক্তকরণ চলছে। বিষয়টা হলো যে এই যে দাবিগুলো তুলছে, সেই দাবির মধ্যে একটা হচ্ছে নিট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কারা ফাঁস করেছে সে নিয়ে কিন্তু তদন্ত চলছে, এবং সেটা সেই একদম মানে সত্যজিৎ, আপনার সঙ্গে কথা বলতে বলতে খেয়াল হলো রাত্রে একটা নিউজ হওয়ার সময়টাও চলে এসেছে। আপাতত এই তথ্যগুলো আমরা সংগ্রহ করি এবং আমি জানি আপনি প্রতিবেদন তৈরি করছেনই, সেখান থেকে নিশ্চয়ই পরবর্তীতে আরো আলাপ করার সুযোগ হবে। অনেক ধন্যবাদ আপনাকে সময়টা দেওয়ার জন্য। এবং জুবাইর বাবু, খুবই দুঃখিত আপনার শেষ মন্তব্য নেওয়ার প্রয়োজন ছিল। আর নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আরো কথা হবে। এবং দর্শক, আপনাদেরকে ধন্যবাদ 71 চ্যানেলে থাকার জন্য। আগামীকাল নতুন ইস্যু নিয়ে আমরা হাজির হব, থাকবেন আমাদের সঙ্গে।